চোখ বেঁধে দাও আলো। আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল পরাগ। সকাল থেকে কাজের ধকলে শরীরটাও ক্লান্ত ছিল। ঘণ্টাখানেকও ঘুম হয়নি। এমন সময় দরজায় দুমদাম আওয়াজে ভেঙে গেল ঘুমটা। মধ্য কলকাতার এই একতলা বাড়িতে ও একাই থাকে। এক সিলতে বাগান পেরিয়ে সদর দরজা। সেই দরজা খুললে ছোট একটা প্যাসেজ পড়ে, ফলে বাইরে থেকে কেউ ধাক্কা দিলে ভেতরের ঘর থেকে শোনা যায়। বিরক্ত মুখে উঠে পড়ল পরাগ। দেওয়ালে ঝুলন্ত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:30 বাজছে। এই সময় কে আসতে পারে? ও উঠে গিয়ে প্যাসেজ পেরিয়ে দরজার কি হলে চোখ রাখল। নিচু গলায় হাঁক পারল, কে? আমি পার্থ। পার্থ। না না, আমার চাকরি লাগবে না দাদা, আপনি পরে আসুন। চাকরি? আরে তোর কলেজের বন্ধু পার্থ সরকার মনে নেই? এত রাতে দুয়ারে সরকার। দরজাটা খুলেই ফেলল পরাগ এবং খুলতেই অবাক হয়ে গেল। দরজার ওপাশের মানুষটার গায়ে ঝলমল করছে দামি পাঞ্জাবি। মুখ দেখে বোঝা যায় কিছুক্ষণ আগে যত্ন করে ফেসিয়াল টেসিয়াল কিছু করেছিল। তবে আপাতত সে মুখ জুড়ে খেলা করছে একটা উদ্বিগ্নতার ছাপ আর বিধ্বস্ত ভাব। সমস্ত শরীর ভিজে আছে ঘামে। তাও সেই এলোমেলো মুখের আড়ালেই ছেলেটাকে চিনতে পারল পরাগ। হ্যাঁ, পার্থ সরকারি বটে। কলেজে পড়াকালীন ওর বন্ধু ছিল পার্থ। সে সময় বন্ধু মহলে ছেলেটাকে নিয়ে বিস্তর হাসাহাসি হতো। তার কারণও অবশ্য ছিল। পার্থ সরকারের মতো ভীতু মানুষ কলকাতা শহরে খুঁজলে আর পাওয়া যায় না। পান থেকে চুন খসলেই সে ঘাবড়ে যেত, আর ঘাবড়ে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসত। কতবার সাপ্লি খাওয়ার ভয়ে পার্থ পরীক্ষাতেই বসেনি। প্রপোজ করতে ভয় পেয়ে ক্রাশকে ব্লক করে দিয়েছে। কলেজে ওর একটা নামও জুটেছিল, প্যানিক পার্থ। শেষ বছর 3 নামমাত্র যোগাযোগ আছে ওর সঙ্গে। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছে অবশ্য। কলেজ পাস করে বেকার হয়ে ঘুরছিল কদিন। এখন কোথায় যেন ডবল চাকরি করছে। মাঝে মাঝে প্রেমিকাকে বগল দাবা করে ছবিও দেয়। এত ভয় পেয়েও এতদিন প্রেমটা কি করে টিকিয়ে রেখেছে কে জানে। খানিকটা সেই জন্যই কয়েকবার লাভ রিয়াক্টও করেছে পরাগ। কিন্তু সে এখন হঠাৎ একটা কথা মনে পড়ে গেল পরাগের। ফেসবুকে 2 দিন আগেই একটা পোস্ট দেখেছি। পার্থর সাজগোজ দেখেও মনে হচ্ছে তোর বিয়ে ছিল না আজ? তাহলে এখন তুই এখানে কি করছিস? বিয়ে না, শ্রাদ্ধ ছিল। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে পালিয়ে এসেছি। একরকম হুড়মুড়ি এই প্যাসেজ পেরিয়ে ভিতরে ঢুকে আসে ছেলেটা। পরাগ প্রমাদ গনে বিয়ে ভেঙে উঠে এসেছে নাকি? তাই যদি হয়ে থাকে তাহলে ওর কাছে এসেছে কেন? গন্ডগোল করে ফেলেছি, বিশাল একটা মেস আপ। কাঁপা কাঁপা গলায় বলে পার্থ। পরাগের মনে হয় এক্ষুনি ওর শরীরটা মাটির উপর খসে পড়বে। নির্ঘাত বিয়ে চলাকালীনই কিছু একটা অনর্থ ঘটিয়েছে। একবার কি ওর বাড়িতে ফোন করে দেখবে? কিন্তু নাম্বারও তো। আপাতত মাথা ঠান্ডা রেখে সমস্ত ঘটনাটা শোনা দরকার। পরাগ আর কথা না বাড়িয়ে পেছনের দরজাটা আটকে খাটের উপরে এনে বসায় ছেলেটাকে। তারপর মুখ তুলে বলে, এই কি হয়েছে বলতো? মানে তোর বিয়েটা? আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসছিস? চাস শালা, তোকে পালিয়ে গিয়ে বিয়ে করে, তুই বিয়ে থেকেই পালিয়ে গেলি? কিন্তু পালালি কেন? এই বিয়ে যদি হয় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না ভাই। দেখ, বিয়ের পর নতুন করে আত্মহত্যা করার আর কোনো মানে হয় না। বিয়েটাই একরকমের আত্মহত্যা। কিন্তু তোর হঠাৎ সমস্যাটা হলো কোথায়? না 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 না, হঠাৎ করে হয়নি, অনেকদিন থেকেই হচ্ছিল। আজ বুঝতে পারছি এভাবে নাটক করে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়।
মহা মুশকিল। তো সমস্যাটা কোথায় সেটা তো বলবি। আমি 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 আমার শাহরুখ খানকে ভালো লাগে না। হ্যাঁ রে, তোকে কি শাহরুখ খানের সঙ্গে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ, ওর সঙ্গে বিয়ে দেবে কেন? অর্পিতার সঙ্গেই দিচ্ছিল। মানে এখন অর্পিতা মেকে বসেছে, তাই তো? না না তাহলে ওর বাড়ির লোক মেকে বসেছে? না না, ওরা বিয়ে দিতেই চেয়েছিল। মহা মুশকিল তো। ওর পিতার যদি সমস্যা না থাকে, ওর পিতারও যদি সমস্যা না থাকে, তাহলে তুই পালিয়ে এলি কেন? ও শাহরুখ খানের ফ্যান বল। ফ্যান? ওর ঘরে যতগুলো শাহরুখ খানের ছবি আছে, গোটা বাংলায় পিসির অত ছবি নেই। শাহরুখের সিনেমার যতগুলো পোস্টার আছে, আলিমুদ্দিনে ততগুলো কালো চুল নেই। এমনকি শাহরুখ জবে থেকে ওই KKR-এর মালিক হয়েছে, ওর এমন কলকাতা প্রীতি জেগেছে, ক্যালকাটা নাস্তা ছাড়া অন্য কোনো বিস্কুট মুখে তোলেই না। তো এইসব এতদিন জানতিস না তুই? আজ এইটুকু কারণের জন্য বিয়ে ফেলে পালিয়ে? শুধু এইসব? হ্যাঁ, শুধু এইসব? 3.5 বছর ধরে মুখ বুঝে এই জিনিস সহ্য করে আসছি আমি ভাই। তোর মনে আছে? হ্যাঁ, তোর মনে আছে ছোটবেলায় টিভিতে একটা মাত্র হিন্দি সিনেমার চ্যানেল ছিল? যখনই খুলি দুটোতে শুধু একই সিনেমা চলতো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মাসের পর মাস, বছরের পর বছর শুধু লে যায়েঙ্গে আর লে যায়েঙ্গে। ওটা দুলহান না আছে দিন, যে কিছুতেই নিয়ে আসা যাচ্ছে না। তারপর একটু বড় হলাম, অঙ্কে ফেল করলাম। বাড়ি আসতে বাবা জিজ্ঞেস করলো পড়াশোনা করিনি কেন। মাথায় কি হয়ে গেল, বললাম জিন্দগি में जीतने के लिए कभी कभी हारना पड़ता है। বাবা বেল্ট দিয়ে কেলালো। তারপর যা সিমরান জিলে আপনি জিন্দগি বলে বাড়ি থেকে লাত মেরে বের করে দিল। ছোট থেকে ফিজিক্স কোচিং এর টুম্পা, বায়োলজির কোচিং এর সহিলি, মানে যাদের বাবারা কোচিংয়ে দিতে আসতো, কাউকে প্রপোজ করতে পারিনি ভাই। শাহরুখের সিনেমা দেখে দেখে ধারণা হয়েছে মেয়ের বাপ মানেই পয়লা নম্বরের খচ্চর। এদিকে রাজ আর রাহুল নামের ছেলেরা, নাম তো শোনাই হোগা, বলতে বলতে আমাদের সামনে দিয়ে ট্যাং ট্যাং করে মেয়ে পটিয়ে নিয়ে বেরিয়ে যেত। না শুনিনি তোর নাম। কে তুই? কোন বাপের বেটা যে নাম জানতে হবে? তা যা বলেছিস, সারা বাঙালি ছেলেদের ভাগ্য বটে। ছোটবেলায় মেয়ে নিয়ে যেত মদন চোপড়া, আর বড় বয়সে মদন মিত্রা। তবে বান্ধবী ছাড়া জীবন মরু। কিন্তু এসব তো আগের কথা, এখন কি সমস্যা তোর? 3 বছর আগে অর্পিতার প্রেমে পড়লাম, মাথা ফাথা সব ঘুরে গেল। বললাম হ্যাঁ, আমিও শাহরুখ খানের ফলোয়ার, ছোট থেকে সব সিনেমা দেখে এসেছি। মিথ্যে কথা বলতে তো লজ্জা করলো না? তো মিথ্যে কথা বলে লজ্জা করে না? দেখ, ভোটের আগে ওই 15 লাখ আর প্রেমের আগে নিজের ঢাক একটু বাজাতে হয়, ও তো কোনো দোষ নেই। তাও তোর ভাগ্য ভালো শাহরুখ খানের ফলোয়ার। সালমান খানের ফলোয়ার হলে বিয়েই করতো না। যবে থেকে বিয়ের কথা হয়েছে তবে থেকে শুরু হয়েছে এই অত্যাচার। হাতটা তুলে দেখায় পার্থ। পরাগ চেয়ে দেখে হাতে থ্যাবড়ানো মেহেন্দির রং লেগে আছে। মেহেন্দি দিয়ে কেউ একটা নাম লেখার চেষ্টা করেছিল, ঘেঁটে গেলেও নামটা পড়া যায়, অপা। পরাগের চাদরের ওপরেই হাতটা মোছার চেষ্টা করে পার্থ। ছোটবেলায় দালের মেহেন্দিকে সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সালা এই ভাটের মেহেন্দি অসহ্য। ভালোবাসলে লোকে হাত কেটে নাম লেখে, মেহেন্দি তো সামান্য ব্যাপার ভাই। শুধু মেহেন্দি? অমুক সিনেমার মতো করে সোয়েটার পরতে হবে, তমুক সিনেমার মতো করে কোলে নিতে হবে, ওই ফিল্মের মতন করে পেছন দুলিয়ে আদিকেতে করে নাচতে হবে, তার সঙ্গে ঠোঁট বেঁকিয়ে ইনস্টাগ্রাম রিল বানাতে হবে, মোহাম্মদের মতো ভ্যালিন বাজাতে হবে। মাঝে মাঝে ইচ্ছা করে বলি বাজিগরের মতো ছাদ থেকে ফেলে দিই, সালা আমার একটা স্বাধীনতা নেই কোথায়। খারাপ লাগছে, দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আজ বিয়ের পিঁড়িতে বসার সময় এত কিছু মনে হলো তোর? এতদিন মনে হয়নি? প্রশ্নটা করে উত্তরের অপেক্ষা করে না পরাগ। পার্থ সরকারকেও যতটা চেনে তাতে ব্যাপারটা মোটেই আশ্চর্যের কিছু নয়। এই এক ধরনের মানসিক রোগ। ছোট ছোট দুশ্চিন্তা মনের ভিতর ডালপালা মেলে বড় আশঙ্কা তৈরি করে, আর তার তাড়নায় ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পাল্টে ফেলে রোগী। কি যেন বলে এটাকে। পার্থর মাথা নিচের দিকে নেমে আসে। এসবে সমস্যা ছিল না, কিন্তু পকেটে হাত ঢুকিয়ে ছোট পকেট ডায়েরি গোছের কিছু একটা বের করে এনে ওর দিকে এগিয়ে দেয় সে। আজ সকালবেলা অর্পিতার বোন ওর খাটের তলা থেকে এটা খুঁজে পেয়ে আমাকে এনে দিয়েছে। এটা দেখেই ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে পরাগ। লম্বা চওড়ায় ইঞ্চি 4 বেশি হবে না। তারই মধ্যে সাদা পাতায় মাঝে মাঝে কিসব লেখা আর আঁকা আছে। বেশিরভাগ পাতার লেখাই পেন দিয়ে লম্বা করে কাটা।
মাঝে মাঝে পেন্সিলে শাহরুখের মুখ আঁকা, অনেকটা রাফ খাতার ছোট ভার্সন মনে হচ্ছে। কি এটা? ছোট থেকে অর্পিতার জীবনে যা যা করার ইচ্ছে ছিল বা আছে সেগুলো এতে লিখে রাখে ও। দেখ না, শেষ পাতাটা দেখ। খসখস করে পাতা উল্টে শেষে চলে যায় পরাগ। চোখ বুলিয়ে দেখে, তাতে লেখা আছে, রোজ সন্ধেবেলা তুমি অফিস থেকে ফিরলে তোমার সঙ্গে বসে একটা করে শাহরুখ খানের সিনেমা দেখবো। বছরে একবার দুবার সিনেমা বেরোয়, তাও দেখে নেওয়া যায়, কিন্তু রোজ একবার ডিপলি চিন্তা করে দেখতো, এটা মানা যায়? কিছুক্ষণ গুম হয়ে থাকে পরাগ। ছেলেটার কথায় যুক্তি ফুক্তির নামগন্ধও নেই ঠিক, তবে ও খুব একটা অবাক হয় না। প্যানিক পার্থ চিরকালই এরকম, যে জিনিস ওকে সামান্যতম টেনশন দেবে সেটা থেকেই পালিয়ে যাবে। মনে হয় আগের থেকে ব্যাপারটা বেড়েছে। ওকে আর বুঝিয়ে লাভ নেই, এখন কোনো রকমে মাথা ঠান্ডা করে বাড়ি পাঠানো দরকার। পরাগ আগের মতোই গাল চুলকায় একবার, তারপর ধীরে ধীরে বলে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। কি? মানে এর মাঝখানে আমি কি করে এলাম? মানে তুই হঠাৎ আমার এখানে এসে উঠলি কেন? আসলে একটা গোলমাল হয়েছে, আমাকে কদিন লুকিয়ে থাকতে হবে। লুকিয়ে? দেশের দিকে তাকিয়ে দেখ, বড় বড় নেতারা দিনের পর দিন আইন ভেঙে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তুই সামান্য বিয়ে ভেঙে লুকিয়ে থাকবি? তুই বাংলাকে চিনিস না ভাই? বাংলা আবার কি? আরে অর্পিতার বাপের বাঁ হাত। ডান হাত হবে? বাঁ হাত। ওর বাপের যাবতীয় নোংরা কাজকর্ম সব বাংলাই করে দেয়। রোজ সন্ধ্যায় ওদের বাড়ির ওই সামনের বাগানে বসে তুলসী পাতার চাট দিয়ে বাংলা খায় বলে ওকে সবাই বাংলা বলে ডাকে। জয় বাংলা, জয় বাংলা। মধে ধোয়া তুলসী পাতা? অর্পিতার বাপ পুলিশের হেব্বি বড় পোস্টে আছে ভাই, একপাল গুন্ডা কন্ট্রোল করে। তো সেসব গুন্ডা লেলিয়ে দিয়েছে আমার পেছনে রে। সারাক্ষণ পেছনে লাগে। বাংলা আর তার সব দলবল। আমি কোনো ক্রমে ওদের চোখ মাঝিয়ে এখানে এসেছি ভাই। তুই আমার এখানে এসেছিস পুলিশের হাত থেকে বাঁচতে? এটা আমার বাড়ি না সরকারি হসপিটাল। আর কোথায় যাবো বল? কেন, তোর আর কোনো বন্ধু বান্ধব নেই? এগিয়ে এসে খপ করে পরাগের হাতটা ধরে ফেলে পার্থ। কলেজ জীবনে তুই অত কেন ফেমাস ছিলি মনে আছে? না, মনে নেই, ভুলে গেছি। অন্তত জনাদশেক মেয়ে ভাগিয়েছিলি তুই। কত খান্ডার শ্বশুরের হাত থেকে মাল ছিনিয়ে এনে বিয়ে দিয়েছিলি। মেয়ের বাপ দিতে না চাইলে তুই কত রকম ফন্দি ফিকির করে মেয়ে বইয়ের করে আনতিস, মনে নেই তোর? আরে সেসব কলেজ জীবনে করেছিলাম, এখন কি আর সে বয়স আছে? তাছাড়া তোর শ্বশুর তো বিয়ে দিতে চাইছে, তোর কি হবে ওসব? জাস্ট উল্টো কাজটা করতে হবে ভাই। মেয়ের বাপ যেন কিছুতেই আমার বিয়ে দিতে না পারে। তুই আমার কোথাও একটা ভাগিয়ে দে, যেখানে হোক, ট্রেনে বাসে এনিথিং। তুই যা চাইবি আমি তাই দেবো। জাস্ট বাংলার দলবল আমাকে যেন ধরতে না পারে ভাই। দেখ, একটু দেখ। এ আজব দেলুলু তো, সামান্য সিনেমা দেখার ভয়ে তুই। উঠে পড়ে পরাগ, ঘরের একদিকের খোলা জানলাটার সামনে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে বলে, তুই আর পাষণ্ড। বিয়েটা কি ছেলে খেলার জিনিস? মেয়েটা এখন কি অবস্থা বলতো? হুট করে পালিয়ে না এসে ওকে কথাটা তো খুলে বলতে পারতিস। বলার চেষ্টা করিনি ভেবেছিস, কিন্তু ও যা সেন্সিটিভ, আমি বিয়ে করতে চাইলা শুনলেই শিওর অজ্ঞান হয়ে যাবে ভাই। আর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে ওর বাবা আমাকে ওর পুলিশ বাপ গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলবে ভাই। হ্যাঁ, তা তো ফেলবেই, এমনিতেই শালাদের ডিএ বাকি, মেয়ের বিয়েও বাকি থেকে গেল। আমাকে এখানে খুঁজে পেলে তোর বাড়িটা সাই বাড়ি হয়ে যাবে ভাই। মাথাটা ভোঁ ভোঁ করছিল পরাগের। ঘরের ভিতর গুমোট ভাবটা বেড়ে উঠছে ধীরে ধীরে। আপাতত এ ঘরে থাকলে মাথাটা কাজ করবে না। ওর ঘরের লাগোয়া একটা এক চিলতে ছাদ আছে, দরজা খুলে সেখানেই বেরিয়ে আসে পরাগ। পার্থ আসে ওর পেছন পেছন। একটা সিগারেট ধরায় পরাগ, আলতো ধোঁয়া ছেড়ে বলে, ওরা ফলো করছে নাকি তোকে? জানি না, মনে হয় করছে। ফাঁকায় পাইনি এখনো, তাই। ফোন কোথায় তোর? পালানোর সময় বাড়ি
পেছনের পুকুরে ফেলে দিয়েছি। মানে তুই যে এখানে আসছিস সেটা... কথাটা বলতে বলতেই বাড়ির সামনের ফাঁকা রাস্তার উপর চোখ চলে যায় তার, থমকে যায়। এত রাতে রাস্তাটা সাধারণত ফাঁকাই থাকে। এতক্ষণ সে রাস্তায় তেমন একটা আলো ছিল না। এখন তার উপরে চোখ রাখলে দেখা যায় অন্ধকারের বুক ফুঁড়ে দুটো হলদে আলো এগিয়ে আসছে এদিকে। ছাদের কিনারে এগিয়ে এসে গাড়িটাকে ভালো করে দেখে পার্থ। পরক্ষণেই লাফিয়ে ওঠে। ভাই, এটা ওদের গাড়ি, বাংলা আসছে। আমি শেষ ভাই। আপনি অপেক্ষা করুন, মায়ের ভোগে পাঠিয়ে দেবো। দ্রুত বেগে পরাগের বাড়ির কাছে এসে ব্রেক কষে গাড়িটা। মুহূর্তে গাড়ির দরজা খুলে জনা তিনি গুন্ডা নেমে আসে। তাদের একজনের হাতে লাঠি, অন্যজনের হাতে উইকেট জাতীয় কিছু। হাব ভাব দেখে মনে হয় হন্তদন্ত হয়ে কিছু খুঁজছে তারা। কি বুঝছিস ভাই? মনে হচ্ছে শুধু বাংলা নয়, পুরো বাংলা পক্ষ এসেছে। এবার কি হবে ভাই? এবার কি হবে? দেখছিস না, হাতে ব্যাট উইকেট নিয়ে এসেছে, খেলা হবে। বাড়িটার সামনে এসে সশব্দে ব্রেক কষে কাকু। উইকেট হাতে নামতে যাচ্ছিল সুধীর। পাশ ফিরে দেখে বাংলা ঘুমিয়ে পড়েছে। একটু আগে টেনশনে ছটফট করতে করতে বাংলা গলায় ঢেলেছে। বিট নুন দিয়ে মাখা তুলসী পাতার চাট যেমনকে তেমন পড়ে আছে। বাংলাদা তো ঘুমিয়ে পড়লো কাকু। ড্রাইভারের দিকে চেয়ে বলে সুধীর। বয়সে বড় হওয়ার জন্য একমাত্র কাকুকেই একটু সম্মান করে বাংলা। তো হাঁ করে দেখছিস কি? তুলে দে। আমি পারবো না, তুমি তোলো। কাকু পেছন ঘুরে বাংলার কাঁধ ধরে ঝাঁকা দেয়। বাংলা, ও বাংলা, আরে এসে গেছি আমরা, জাগো বাংলা। বাংলা গুন্ডা ধড়ফড় করে উঠে বসে, চোখ খুলে চারপাশটা একবার ঠাহর করে নিয়ে এক লাফে বাইরে বেরিয়ে আসে। গাড়িটাকে থামতে দেখেই একটা লোক বেরিয়ে আসে বাড়ির সদর দরজা দিয়ে। সুধীর আর কাকু এগিয়ে গেছিল ওর দিকে। বাংলা হাত তুলে বাধা দেয়। লোকটা ওর দিকে এগিয়ে এসে একটু চিন্তিত মুখে বলে, কি ব্যাপার বলুন তো, এ বাড়িতে এত রাতে? লোকটার কথা শেষ হওয়ার আগে বাংলা বাঁচখাই গলায় প্রশ্ন করে, আপনি পরাগ সেন? আগে হ্যাঁ। নমস্কার, আমাকে লোকে বাংলা বলে ডাকে। জয় বাংলা, জয় বাংলা। একটু আগে আপনার বন্ধু পার্থ সরকারকে এদিকে আসতে দেখেছি আমরা। আপনার কাছে এসেছে? কই না তো, কিন্তু আপনারা মানে... পরাগ না বোঝার ভান করে। সুধীর এগিয়ে যায় ওর দিকে। নিজের বুকে একবার আঙুল ঢুকে বরফের মতো ঠান্ডা গলায় বলে, আমার নাম জানিস? হ্যাঁ, না তো। সুধীর ভাই। হ্যাঁ, নামটা শোনা শোনা লাগছে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে মানে... কেন বেকার মিথ্যে বলছেন বলুন তো? রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একটা প্রাইভেট কারে এদিকেই আসছে ও। আর ওর বন্ধু বলতে আপনার বাড়ি একমাত্র এই রাস্তায় পড়ে। টেকনোলজি কত এগিয়ে গেছে বলুন। আমার তো মনে হচ্ছে আপনি 5 অক্ষর। আপনি আমাকে খিস্তি করলেন? খিস্তি? সরি, আমি উইথড্রয়ে আরে, আমার মুখ দেবে। 5 অক্ষর মানে বিশ্ব বাংলা। মাজা কি অন্য কোথাও মারবি? ছেলেটা রাস্তা থেকে উবে গেল। কাকু এগিয়ে এসে ব্যাট উঁচিয়ে ধরে। জানিস, আমি কালীঘাটের মস্তান, মেরে দিতে ভয় পাই না। সে মানুষই হোক আর চাই অন্যের টাকাই হোক। বিশ্বাস করুন আমি কিছু... দেখ ভাই, অর্পিতা কিন্তু আমার ছোট্টবেলা করে। মেয়ের যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, ওকে কিন্তু আমি জানে মেরে দেবো। ভালো মন্দ বলতে? আরে ওকে আজ রাতের মধ্যে ফিরিয়ে না আনতে পারলে অর্পিতা সিঁড়িতে মাথা ঢুকে নিজেই নিজের মাথা ফাটিয়ে দেবে বলছে। পরাগ কিছু বলতে যাচ্ছিল, থেমে যায়। পেছন থেকে একটা পায়ের শব্দ আসে, সঙ্গে একটা শান্ত গলার আওয়াজ। সুধীর ভাই, ও মিথ্যে বলছে।
ধীর পায়ে বাড়ির দরজা দিয়ে ওদের সামনে এসে দাঁড়ায় পার্থ। ওর মুখ থেকে ভয় কেটে গেছে। কবজির উল্টো দিক দিয়ে একবার মুখটা মুছে নেয়, আগের মতোই শান্ত গলায় বলে, অর্পিতার জন্য সব সহ্য করে নিতে পারবো আমি। আর ভুল হয়ে গেছে, চলুন। দুহাত বাড়িয়ে সুধীরের দিকে এগিয়ে যাচ্ছিল পার্থ, কিন্তু তার আগেই পাশ থেকে তার মাথায় একটা ডান্ডার বাড়ি এসে পড়ে। রাস্তার একধারে ছিটকে পড়ে পার্থ। ওপাশ থেকে বাংলার বাজখাই গর্জন শোনা যায়। আলা শহরের মেয়েকে তুই বিড়িতে ফেলে পালিয়ে এসছিস, আর আমি তোকে জামাই আদর করে নিয়ে যাও ভেবেছিস? এই সুধীর, ছুটিয়ে লাল করে দে হারামজাদাকে। পার্থ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে আরো জনাতিনেক ছেলে লাঠি সোঁটা হাতে নেমে আসে। সবাই মিলে এগিয়ে এসে হামলে পড়ে পার্থর রাস্তার ধারে পড়ে থাকা শরীরের উপর। ও কোনো রকমের হামাগুড়ি দিয়ে এগিয়ে আসার চেষ্টা করে, তার মধ্যেই লাঠির বাড়ি এসে পড়ে ওর গায়ে মাথা। ঠোঁটের দুপাশ দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে পার্থ। কোনো রকমে উঠে দাঁড়ায় সে। উত্তেজিত জনতা আবার ছুটে আসে ওদিকে। ঠিক সেই সময় পেছন থেকে একটা বাইকের আওয়াজ শোনা যায়। পার্থর পাশে এসে ব্রেক কষে সেটা। পরাগের গলা শোনা যায়, ধরতে পারলে তোকে আস্ত রাখবে না, উঠে পড়। আর কিছু ভাবে না পার্থ, চোখ বন্ধ করে উঠে পড়ে বাইকে। সজোরে ছুটতে শুরু করে বাইকটা। ফলো কর, মুন্ডুটা না ভাঙা অবধি ছাড়বি না। চিৎকার ভেসে আসে পেছন থেকে। কোনো রকমে পরাগের কাঁধ চেপে ধরে শুকনো পাতার মতো কাঁপতে থাকে পার্থ। বিড়বিড় করে, আমি আর বাঁচবো না ভাই। তেমন কন্ডিশনে পড়লে মানুষ ব্যালট পেপারও হজম করে নেয়। শ্বশুরের মার তো কোনো ব্যাপারই না। একটা ব্যাপার বুঝতে পারছি। কি? পার্থ ঝিমিয়ে পড়তে পড়তে বলে। সামনের রাস্তা থেকে চোখ সরিয়ে একবার লুকিং গ্লাসের দিকে চেয়ে নেয় পরাগ। বাংলার মালিক নিজের মেয়েকে চায়, আর জামাইয়ের মুন্ডু চায়। Oh, I wished I had someone to love me. Oh, someone to call me their own. ভোরের সূর্য তখনও ভালো করে ওঠেনি। গঙ্গার ঢেউয়ের উপর নাছড়বান্দা অন্ধকার তখনও আলগা আদরে দোল খাচ্ছে। ঠিক এই সময় বালি ব্রিজের উপর থেকে ঝাঁপ দেওয়ার উপক্রম করেছিল পার্থ। পেছনে বড় রাস্তার একধারে বাইকটা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে মাঝে মধ্যে দু একটা গাড়ি যাতায়াত করছে বটে, কিন্তু তারা অন্ধকারের মধ্যে ওকে গা করছে না। ও চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। খানিক দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বটে, কিন্তু হুট করে ঝাঁপ দিয়ে নিচে পড়লে তার কিছু করার নেই। নিচে টলমল করে বয়ে যাওয়া গঙ্গার জলের আওয়াজ। বুকের ভিতরটা মৃদু শিরশির করে ওর। মালতীর মুখটা ভেসে ওঠে চোখের সামনে। বড় করে শ্বাস নিয়ে রেলিংয়ের বাইরে পাটা বাড়াতে যাবে, এমন সময় পেছন থেকে একটা ডাক ভেসে এলো। বলছি দাদা, শুনছেন? পার্থ চমকে যায়। মেয়েলি গলা। নিশ্চয়ই ওই গাড়িটা থেকে নেমে এসেছে। উটকো আপদ যত দনুমনো করে পেছন ফিরল পার্থ। হ্যাঁ বলুন। আপনি কি আত্মহত্যা করছেন? হ্যাঁ করছি, তবে আপনার কি? আমার নয়, আপনার কি? আপনার বাইকের চাবিটা দিয়ে যদি একটু আপনি আত্মহত্যা করতেন, আমার একটু সুবিধা হতো আর কি। কিসের সুবিধা? দেখুন, আমি উবার করে আসছিলাম, এমন সময় দেখি মানিব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। এবার সেটা জানতে পেরে উবারওয়ালা আর যেতে চাইছে না, আমাকে এখানেই গালাগাল করে নামিয়ে দিল। নিউ টাউনের কাছে একটা পরীক্ষা আছে আমার, ওটা না দিতে পারলে, তাই বলছিলাম আপনি তো মরেই যাচ্ছেন, বাইকটা যদি... এই, আপনার লজ্জা করে না? একটা মৃত্যু পথযাত্রী মানুষের বাইক ঝেড়ে দিচ্ছেন। আহা, ছাড়বো কেন? কাজ হয়ে গেলে আপনার বাড়িতে দিয়ে আসবো। সেই সঙ্গে যদি বলেন কিছু রজনীগন্ধার মালা টালা। জানতো এখান থেকে। পকেট থেকে চাবিটা বের করে রাস্তার উপরেই ছুঁড়ে দেয় পার্থ। তারপর আবার এক পা এগিয়ে যায় রেলিংয়ের দিকে। মেয়েটা অম্লান বদনে সেটা কুড়িয়ে নিয়ে বাইক স্টার্ট দেয়। গুম গুম শব্দ করে হেলমেটটা মাথায় গলাতে গলাতে বলে, বোকামি করছেন। থামুন তো, বেশি জ্ঞান দেবেন না। আপনি আমার যন্ত্রণা কি বুঝবেন? আরে না না,
মরছেন সেটা নিয়ে সমস্যা নেই, মরার ধরনটা বোকামি। আরে মরতেই যদি হয় চোলাই খেয়ে নিন, মরাও হবে, কিছু ক্যাশ করেও আসবে। তাছাড়া এখানে যা জল, আপনার মরার সেরকম সম্ভাবনা নেই। ম্যাক্সিমাম 2-1 হর্নি জেলে মৎস্যকন্যা ভেবে তুলে নিয়ে গিয়ে বড়শি গেঁধে ছেড়ে দেবে। তার থেকে উঠে পড়ুন, আমার ভালো চোলাইয়ের ঠেক জানা আছে, আপনাকে নামিয়ে দেবো। আমার তো হেলমেট নেই, পুলিশে চালান কাটলে? তাতে কি, আপনি তো মরেই যাচ্ছেন, ল্যাংটার আবার বাটপাড়ের ভয়। নিন উঠে পড়ুন। কয়েক সেকেন্ড সেইভাবেই থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে পার্থ। তারপর ধীরে সুস্থে বাইকের পেছনে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে সজোরে বাইক ছুটিয়ে দেয় মেয়েটা। ওরা কিছু দূরে এগিয়ে আসে। কানের পাশ দিয়ে সজোরে হাওয়া বইতে থাকে। খানিক পরে সেই হাওয়াতেই প্রশ্ন ভেসে আসে, তা আপনি সুইসাইডটা করছিলেন কেন? প্রেমে ছেঁকা টাকা? ওই আর কি। কতদিনের প্রেম ছিল? ওই ধরুন মাস 3। যা শালা, তার মধ্যে কেটে গেল। এটা প্রেম না 100 দিনের কাজ? আসলে আমাদের ব্যাপারটা মালতীর বাবা জেনে ফেলেছে। তো ভালোবাসা শিখরো পতন নাকি, যে লোকে জানলে লজ্জা পেতে হবে? সেটা না, ওর বাবা আমাকে মানতে চাইছে না। আসলে আমি সেরকম চাকরি বাকরি পাইনি তো, কিন্তু বিশ্বাস করুন বেকার ভাতার গোটা টাকাটা ওর হাতে তুলে দিতাম আমি। হ্যাঁ, মালতীর ভাগ্যমাইরি, ভাতাও গেল ভাতারও গেল। তো আপনি প্রতিবাদ কিছু করলেন না? প্রতিবাদ? বাড়ির সামনে দাঁড়িয়ে ক্যাকাচিচি করবো নাকি? বুঝেছি, আপনি মশাই মহাভীতু। শাহরুখ খানের সিনেমা দেখেননি? সিনেমা কেন বলুন তো? দেখলে বুঝতেন, মেয়ের বাপেরা এরকম হারামিই হয়। কখনো বুঝিয়ে সুঝিয়ে, আবার কখনো মাথায় ড্যাঙস মেরে মেয়ে তুলে আনতে হয়। আপনি দেখেন সিনেমা? আপনাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে? আমার কোনো পরীক্ষা টরীক্ষা নেই। আসলে ছোটবেলা থেকে আজ পর্যন্ত শাহরুখ খানের যত সিনেমা বেরিয়েছে, আমি তার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। আজকে ফার্স্ট শো ভোর 6:30টায়, সেটাই দেখতে যাচ্ছিলাম। মালতী আপনাকে ধোকা না দিলে আমার টাইমে হলে ঢোকা হতো না। গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর ছাড়িয়ে ছুটে চলেছে বাইকটা। একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে দুপাশে। সেদিকে চেয়ে মনটা হালকা লাগে পার্থর। মাঝে মাঝে মেয়েটার চুল উড়ে এসে লাগছে ওর মুখে। নাকে ঢুকে সুরসুরিও দিয়ে গেল একবার। হাঁচি পেতে পেতেও সামলে নিল পার্থ। হেসে বলল, আমি সত্যি অসম্ভব ভীতু, সবাই বলে। ভুল বলে? সে কি আপনার মনে হচ্ছে না? মানে আমি বলতে চাইছি আপনি ভীতু, কিন্তু ঠিক ততটা নয়। পার্থ চুপ করে থাকে। মেয়েটা বলে যায়। উথাল পাথাল হাওয়ার জন্যই কিনা কে জানে, তার মনটা উদাস হয়ে যায়। আমরা না জন্ম থেকে সুখের খোঁজ করে যাই। সিমরানের মতো স্নান করতে করতে টাওয়াল জড়িয়ে ভাবতে থাকি, জীবনে একদিন একটা মানুষ আসবে যাকে দেখলে সব ঠিক হয়ে যাবে, সব রঙিন হয়ে যাবে। চোখ বুজে প্রার্থনা করি, উসে কহো কভি সামনে তো আয়। তারপর যখন সে সামনে আসে, তখন জীবন নিজে থেকেই চিনিয়ে দেয় তাকে। পায়রা ওড়ায়, চারপাশ স্লো মোশন করে দেয়। শাহরুখ সিনেমায় থাকলে যেমন হিরো চিনে নিতে ভুল হয় না, তেমন আমরা বুঝতে পারি এই মানুষটা থাকলেই আমার লাইফ হিট, ব্লকবাস্টার। তো যে মানুষটা জীবনে থাকলে আপনার লাইফ হিট, তাকে হারিয়ে ফেলার থেকে বড় ভয় আর কি আছে বলুন তো? তার জন্য 2-1টা মেজর ক্যারেক্টার, গেস্ট অ্যাপিয়ারেন্স, প্লট পয়েন্ট স্যাক্রিফাইস করে দেওয়াই যায়। আপনি যদি সত্যি সত্যি ভীতু হন, তাহলেই আপনি সব থেকে বেশি সাহসী হতে পারবেন। আপনি কিছুতে ভয় পান না, তাই না? খুব অল্প। এই যেমন ধরুন ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করার ভয়, আমার বাবাকে ভয়। একবার ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, তারপর থেকে ট্রেনে উঠতে ভয় পাই। আর কাউকে ভালোবাসলে তাকে হারিয়ে ফেলার ভয় পাই। কথাটা বলেই একবার সামনের ফাঁকা রাস্তাটার উপর থেকে চোখ বুলিয়ে নেয় মেয়েটা।
তবে আমার কাছে ভয় কমানোর একটা রেমেডি আছে, জানেন? কি? আচমকা বাইক থেকে দুটো হাত তুলে নেয় মেয়েটা, তারপর অল্প ভাঁজ করে দুপাশে ছড়িয়ে দেয় হাত দুটো। এইভাবে হাত ছড়িয়ে দেবেন, একদম শাহরুখ খানের মতো, দেখবেন আর ভয় করছে না। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, প্লিজ। আপনি মরতে যাচ্ছিলেন আর এখন অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছেন? নিন নিন, আপনিও করুন, নইলে আমি হাত নামাবো না। বাইকটা ফাঁকা রাস্তায় টলমল করে এগোতে থাকে। পার্থর বুকের ভিতর গরম পারদ ঢেলে দিয়েছে কেউ। উপায়ন্তর না দেখে সেও কাঁপা কাঁপা হাত দুটো দুপাশে ছড়িয়ে দেয়। নাম কি আপনার? পার্থ সরকার। মানে অর্জুন। হতা বৈ প্রপয়সি সরগম জিতবা ওয়া বক্ষসে মহিমা। কৃষ্ণ বলেছিল অর্জুনকে, মানে জানেন? না, জানি না। আপনি হাতটা। মানে নির্ভয় যুদ্ধ করো, হারলে স্বর্গ পাবে, জিতলে গোটা পৃথিবী তোমার হবে। আপনার ওই বাড়িয়ে দেওয়া দুটো হাত নিজের পৃথিবীকে খুঁজছে। এখন প্রশ্ন হলো, আপনার পৃথিবী কে পার্থবাবু? পার্থ কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই একটা প্রাইভেট কার এসে পড়ে ওদের টলটলায়মান বাইকের সামনে। মুহূর্তে মেয়েটার হাত দুটো নিচে নেমে আসে, কোনো রকমে সামলে নেয় বাইকটাকে। কিন্তু পার্থর ততক্ষণে আত্মারাম খাঁচা ছাড়া হয়েছে। সে পড়ে যেতে যেতে দু হাতে আঁকড়ে ধরে মেয়েটাকে। মিনিট কুড়ি পরে নিউ টাউনের একটা মাল্টিপ্লেক্সের সামনে এসে ব্রেক কষে বাইকটা। 1 সেকেন্ডও অপেক্ষা না করে হেলমেট খুলে পার্থর হাতে চালান করে মেয়েটা। পার্থ সেটা মাথায় গলানোর উপক্রম করতেই হাঁ হাঁ করে ওঠে। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? সেটা জেনে আপনি কি করবেন? ওমা, বললাম যে আমার কাছে টাকা নেই, আমি বাড়ি যাবো কি করে? সে দায় আমি কেন নেব? কেন নেবেন? দাঁড়ান বলছি। দেখুন, আমি জানি আত্মহত্যা করার মতো সাহস আপনার নেই। আপনার গাড়ির নাম্বার আছে আমার কাছে, ঠিকানা জোগাড় করা মুশকিল হবে না। এখন আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি ভোর রাতে দেবদাস হয়ে বালি ব্রিজের মাথা থেকে আপনি ঝাঁপ দিতে যাচ্ছিলেন, তাহলে বন্ধু মহলে কি খিল্লিটাই না হবে আপনার, বলুন? তার থেকে একটু দায় নিলেন না হয়? চোখে অন্ধকার দেখে পার্থ। কি ধান্দাবাজ মেরে বাবা! তাও মনে জোর এনে প্রতিবাদ করে। কিন্তু এতক্ষণ আমি এখানে বসে থাকবো নাকি? চাইলে আমার সঙ্গে সিনেমা দেখতে পারেন, তারপর চুলাই না হোক আপনাকে ঘনাদার দোকানে ভালো লস্যি খাওয়াতে পারি, চলবে? কয়েক সেকেন্ড স্থির হয়ে সেভাবেই বসে থাকে পার্থ। শেষে হেলমেটটা আবার মাথা থেকে খুলতে খুলতে বলে, কিন্তু এসব করে লাভ কি হচ্ছে আপনার? হেলমেটের চাপে পার্থর চুল কপালের উপর এসে পড়েছিল। আঙুল দিয়ে সেগুলো সরিয়ে দেয় অর্পিতা। তারপর অল্প হেসে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, तुम नहीं समझोगे राहुल, कुछ कुछ होता है। বাইকটা ছুটে বড় রাস্তা দিয়ে বেরিয়ে আসতেই পেছনে তাকিয়ে একবার দেখে নিল পরাগ। তারপর তেলের ট্যাঙ্কের উপরে সজোরে ঘুষে মেরে বলল, শালা তোর জন্য বাঁশ খেতে হলো, কি হবে এবার? আমি কি করলাম? কেলানি তো আমাকেই খেতে হলো। তোর অত অত বীরত্ব দেখানোর কি ছিল? আমি কি করে জানবো আমাকে কেলানোর জন্য এসছে? পেছনে তেমন হট্টগোল শোনা যায় না। ঘড়ির দিকে তাকায় পরাগ। এর মধ্যে প্রায় 2:30 বাজতে চলেছে। রাস্তায় জনমনীষী নেই, শুধু হলদে সোডিয়ামের আলো গায়ে মেখে কয়েকটা পাঞ্জাব লরি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার ড্রাইভারের সিট খালি। ভোরের আগে নড়াচড়ার সম্ভাবনা নেই তাদের। এবার কি করবি ঠিক করেছিস? পেছনেও তো আর ফিরতে পারবি না। ক্ষমা চেয়ে নেবো, বাংলার কাছে ক্ষমা চেয়ে নেবো। বড় সিপিএম আমার, তোকে ক্ষমা করার জন্য বসে আছে না? মুড়ো কেটে বাকি বডিটাকে ক্ষমা করলেও করতে পারে, তার আগে নয়। তাহলে কি হবে এবার? আমার মনে হয় তোর অর্পিতাকে একবার ফোন করা দরকার। ও একমাত্র বাবাকে বুঝিয়ে শুনিয়ে যদি... তুই খেপেছিস? ওকে এখন কোন মুখে ফোন করবো আমি? তুই মানুষ না সিপিএম যে বিপদে পড়লে নতুন মুখটা এগিয়ে দিবি? যে মুখ আছে ওইটা নিয়েই ফোন করতে হবে। নাম্বার মনে আছে? পকেট থেকে ফোন বের করে পরাগ। কিপ্যাড খুলে পার্থর দিকে এগিয়ে দেয়। পার্থ একটা নাম্বার ডায়াল করে আবার পরাগের হাতে তুলে দেয় ফোনটা।
অনেকক্ষণ ধরে রিং হওয়ার পর ওপাশ থেকে একটা মেয়ের গলা শোনা যায়। হ্যালো, কে বলছেন? ওর বোন রূপা। আমি অর্পিতার বন্ধু বলছি। তোমার দিদিকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ দিদি, দিদি তো বিয়ে ছিল আজকে, কিন্তু কিন্তু পরাগ বুঝতে পারে মাঝ বিয়েতে জামাইবাবু ভেগে যাওয়ায় মেয়েটাও ভয়ঙ্কর রকম ভেঙে পড়েছে। সে একটু ইতস্তত করে সহানুভূতির গলায় বলে, কেমন আছে ও এখন? জানি না, বারান্দায় গিয়ে চুপ করে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, ডাকলে সাড়াও দিচ্ছে না। শোনো বোন, তোমার মানে হতে পারতো জামাইবাবু কোথায় আছে আমি জানি, কিন্তু মুশকিল হয়েছে তোমার বাবার উপর ভয়ঙ্কর খোঁচে আছে। ওকে মারতে গুন্ডা পাঠিয়ে দিয়েছে। তুমি একবার বাবাকে বোঝানোর চেষ্টা করে দেখবে? হ্যাঁ, না না না, আমি কিছু পারবো না। তুমি তুমি দিদিকে বলো। কথাটা বলেই গায়েব হয়ে যায় সে। ফোনের ওপাশ থেকে খচর মচর করে আওয়াজ হয়, ছোটাছুটির শব্দ পাওয়া যায়। মিনিট খানেক পরে একটা ভেজা ভারী গলা শোনা যায়। কে বলছেন? আমি পরাগ। তুমি আমাকে চিনবে না আসলে। পার্থ আমার কাছেই আছে। দেখো, জানোই তো ওর মাথা ঠিক নেই। বিয়ের পিঁড়িতে কি মনে হয়েছে উঠে চলে এসছে। এখন আবার বিয়ে করবে বলছে। কিন্তু তোমার বাবা। ওপাশ থেকে কেটে যায় ফোনটা। আবার রিং ব্যাক করে পরাগ। সুইচড অফ। ফোনটা কেটে দিল না রে? হ্যাঁ, অনেকদিন আগে সম্পর্কটাও কেটে দেওয়া উচিত ছিল, দেয়নি? এখন ফলবক করছে। এখন আমি কি করব? পরাগ চোখ থেকে চশমা খুলে পার্থর পাঞ্জাবির তলায় মুছতে মুছতে বলে, এক কাজ কর, ভোরের ফ্লাইট ধরে দূরে কোথাও চলে যা। ক্রাইম করিসনি যখন পুলিশে ধরবে না, আর বাংলা গুন্ডার হাতও অত দূর যাবে না। ততদিন আমি দেখছি অর্পিতাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি। ওকে ওকে ফেলে রেখে চলে যাব? না, ফেলে রেখে কেন যাবে? হাড় মাস জ্বালিয়ে খাবে সারা জীবন। তুই আজ কি করেছিস সাধু নিজের আইডিয়া আছে তোর? কিন্তু টিকিট কাটবো কি করে? ফোন নেই তো। আমার বাড়িতে ওদের লোক বসে আছে নির্ঘাত, ডকুমেন্ট সবই ওই। তাহলে ট্রেনে যা, অন্তত কিছু দূর বিনা টিকিটে যেতে পারবি। কিন্তু ওরা যেভাবে আমাদের ফলো করছে, তার উপরে রাতের ফাঁকা রাস্তা, মেন রোডে বেরোলেই। দোষ শালা, সারাক্ষণ হয় প্যানিক করছে না হয় প্যান করছে। একটু ভাবতে দে তো। পার্থ আবার কিছু বলতে যাচ্ছিল, এমন সময় পরাগের ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার। সেদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে পার্থ বলে, রূপার নাম্বার, দেখ না কি বলে। হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি পার্থ তো এখনো তোমার সঙ্গে আছে তো? হ্যাঁ আছে। কেন? শোনো না, তুমি একবার আমাদের বাড়ির সামনে আসতে পারবে গো? তোমাদের বাড়ি? কিন্তু কেন? আর দিদি না একবার কথা বলতে চেয়েছে পার্থদার সঙ্গে, জাস্ট একবারই। কিন্তু কিন্তু আমি এখন ওকে নিয়ে বেশি দূর যেতে পারবো না। এত রাতে গাড়ি ঘোড়াও নেই কোথাও, আর তার মধ্যে আমরা দুটো মেয়ে। প্লিজ, যাই হোক তুমি একবার এসো তো এক্ষুনি। কিন্তু আমাদের পেছনে গুন্ডা লেগেছে, মেন রোডে বেরোলেই। ওপাশ থেকে ফোনটা কেটে যায়। কি করবি এবার? মেন রোডে গেলেই ফলো করবে। গুলি হয়তো চালাবে না, কিন্তু লাইট অফ করে গলিগুঁজি দিয়ে যেতে হবে। আমি কিছু রাস্তা চিনি, মনে হয়ে যাবে। উঠে পড়। পরাগ আর পার্থ শটান গিয়ে ওঠে বাইকে। পার্থ হেলমেট গলাতে যাচ্ছিল, ঠিক এই সময় গলির মুখের দিক থেকে একটা চিৎকার শোনা যায়। স্যার, গলির মধ্যে দাঁড়িয়ে আছে হারামজাদা দুটো। সঙ্গে সঙ্গে তীব্র হট্টগোলের শব্দ, গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। ওরা দুজন বুঝতে পারে গলির মধ্যে ইঁদুরের মতো আটকা পড়ে গেছে ওরা। বাংলা পক্ষের দল দাঁড়িয়ে আছে গলির মুখে। মুহূর্তে বাইক ঘুরিয়ে নেয় পরাগ। দ্রুত গতি নেয় সেটা। গলির খোলা মুখের দিকে এগিয়ে আসতে থাকে। সুধীর আর কাকু রাস্তার দুপাশে দাঁড়িয়ে। একটু এগিয়ে বাংলা। দুজন ওদের মাথা লক্ষ্য করে ব্যাট হাঁকড়ে দেয়। পরাগ মাথা নামিয়ে নেয়।
ভয়ে দুহাত দুদিকে বাড়িয়ে দেয় পার্থ। আচমকা চলন্ত বাইক থেকে বাড়ানো হাতের ঘা খেয়ে দুজন ছিটকে পড়ে দুদিকে। বাংলা দাঁড়িয়েছিল সামনে। কি মনে হতে হাতের হেলমেটটা খুলে তার দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেয় পার্থ। জয় বাংলা। ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের সামনে দিয়ে গলির মুখ থেকে হারিয়ে যায় বাইকটা। তুই আমার সঙ্গে একবার দেখা করতে পারবি? ফোনের ওপাশ থেকে গলার আওয়াজটা শুনে সন্দেহ হয়েছিল পার্থর। কিছু একটা গোলমাল করেছে মেয়েটা। পরিচয়ের পর থেকে এই কয়েক মাসে অর্পিতার সঙ্গে চুটিয়ে কথা হয়েছে ওর। সেখান থেকেই জানতে পেরেছে অর্পিতার নিজের জীবনটা খুব একটা সুবিধের নয়। ওর বাবা মানুষটা চিরকালই একটু অ্যাবিউসিভ গোছের। বছরখানেক আগে ওর মা মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর মানুষটা দ্রুত পাল্টে যেতে থাকে। বদমেজাজি ভাবটা মাত্রা ছাড়িয়ে যায়। কথায় কথায় মেয়ের গায়ে হাত তোলা, বাইরের লোকের সামনেই গালিগালাজ। তার উপর ওর বাপের আশেপাশে সবসময় ঘিরে থাকে একদল গুন্ডা। তাদের কাজই হলো ওর পুলিশি ক্ষমতা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা। তাদের মধ্যে একজনের আবার বিশেষ নজর আছে অর্পিতার উপর, সুধীর চৌধুরী। সে লোকটার নাম নিলেই খেপে যায় অর্পিতা। আজ রাতে হুট করে পার্থর কাছে ফোন আসে অর্পিতার নাম্বার থেকে। এত রাতে দেখা করতে চাইছে মানে নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে। কেন বলতো? কোথায় আছিস তুই? হাওড়া ময়দানে। এত রাতে ময়দান কেন? আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে। সুধীর আর ওর পোশাক গুন্ডাগুলো কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে আমাকে। আমার ভয় করছে খুব। তুই জলদি চলে আয় এখানে। পার্থর বাড়িটা ময়দান থেকে বেশি দূরে নয়। ও যখন সাইকেলে করে ময়দানের কাছে পৌঁছালো তখন রাস্তাঘাট কুপকুপে অন্ধকারে মুখ ঢেকে পড়ে আছে। একটা এটিএমের বাইরে সিমেন্টের বেঞ্চে অপেক্ষা করছিল অর্পিতা। পার্থ ছুটে ওর সামনে চলে আসে। মুখের দিকে একবার চেয়ে নিয়ে বলে, হঠাৎ কি ঝামেলা হলো বলতো বাড়িতে? বাবা আমার বিয়ে দিতে চায়। আমিও বলে দিয়েছি ওই সুধীর ভাইকে আমি বিয়ে করব না। তারপর বললো তাহলে যেন বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গেলাম। আরে বাপ মাঝে মাঝে ওরকম বলে, কিন্তু তাহলে এত রাতে এভাবে রাস্তায় বসে থাকা না সেফ নয়। সেই জন্যই তোকে আসতে বলেছি। ভয় না লাগলে বলতাম না। এখন লাগছে না? ওর পাশে বসে পড়ে পার্থ। কেন লাগবে না? তুই একটা ভিতুর ডিম। দেখ এরকম হ্যাটা করবি না, ভয় সবাই পায়। তুই যেটাই পাস আমি সেটাই পাই না। আমাকে কিসে ভয় পেতে দেখলি? এই যে ধর তোর বাবাকে, এই ফাঁকা রাস্তাটাকে, বিয়েতে। আমি বিয়েতে ভয় পাই তোকে কে বললো? পাস না? বেঞ্চ থেকে উঠে পড়ে অর্পিতা। আনমনে সামনের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। পার্থ ওর পিছু নেয়। ভুল মানুষকে বিয়ে করে সারাটা জীবন সাফার করাকে ভয় পাই। তাহলে ঠিক মানুষ তোকে খুঁজে দিয়ে কি করে বলতো? খুঁজে দিতে হয় না, নিজে থেকেই বোঝা যায়। ও তাই নাকি? কি করে? জানিস পার্থ, সত্যিকারের ভালোবাসা না ভীষণ উজ্জ্বল একটা আলোর মতো, যেটা জ্বলে উঠলে অন্য সমস্ত রং মুছে যায়। অন্য সব কিছুর প্রতি অন্ধ হয়ে যায় মানুষ। তখন চোখ বুঝে হাঁটতে আর অসুবিধে হয় না। তোর একটাই সমস্যা জানিস তো, ছোট থেকে তুই বড্ড গ্যাদে হিন্দি সিনেমা দেখেছিস, তাই জীবনের প্রতি এক্সপেকটেশনগুলো ওরকম আলু আলু মার্কা হয়ে গেছে। আলো জ্বলবে, পায়রা উড়বে, ভায়োলিন বাজবে, দুটো মানুষ প্রেমে পড়লে কোত্থেকে এক গাদা ব্যাকআপ ডান্সার এসে নাচতে থাকবে। আই উইশ আমাদের জীবনটা 90-এর সিনেমার মতো হতো। কেউ কাউকে ছেড়ে চলে যায় দেখে আমরা এখনো অবাক হতাম। কাউকে ভালোবেসে তার জন্য কয়েক মিনিটের মধ্যে কেউ একটা গান গাইতে শুরু করলে খুব স্বাভাবিক মনে হতো। ভালোবেসে ইগো সরিয়ে রেখে দুটো মানুষ একসঙ্গে থাকলে আমরা অবাক হতাম না। থেকে যাওয়াটা খুব স্বাভাবিক মনে হতো। কোথাও না কোথাও হয়তো এখনো হয় এরকম। এখন চল বাড়ি যাই। একটা
বাড়ি খুঁজে দিবি পার্থ? বেশ তো, আমার বাড়িটা নিয়ে নে তুই। ভেবে বললি বাড়ি মানে, কিন্তু একটা উজ্জ্বল আলো ওদের চোখ ধাঁধিয়ে দেয়। ফাঁকা রাস্তার উপর দিয়ে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল এদিকে। দুহাতে সেখান থেকে অর্পিতাকে টেনে সরিয়ে দেয় পা। হুশ করে গাড়িটা বেরিয়ে যায় ওদের ছাড়িয়ে। আমি জানি অর্পিতাদের বাড়ির সামনে এসে বাইকটা যখন ব্রেক কষল, তখন রাত প্রায় ভোরের দিকে গড়িয়েছে। গোটা বাড়ির ছাদ থেকে ঝোলানো টিমটিমে আলোগুলো এখনো আগের মতোই জ্বলছে। কেবল ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, সব কিছু বড় নিষ্প্রভ। বাইক থেকে নামতে নামতে সেদিকে একবার তাকালো পরাগ। জামার হাতায় ঘাম মুছতে মুছতে বলল, না, বরযাত্রী হাজির। বাড়ির বাইরেটা ফাঁকা। সেদিকে চোখ রেখেই একটা দোকানের অন্ধকার শেডের তলায় সরে আসে ওরা। আপাতত যতক্ষণ ভিতর থেকে কেউ বেরিয়ে না আসছে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। একটা সিগারেট ধরায় পরাগ, একটা টান দিয়ে পার্থর দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, টেনশন কমবে। আনমনে সেটাই একটা টান দেয় পার্থ। তারপর মিনমিনে গলায় বলে, একটা জিনিস ভাবছি ভাই। প্লিজ আর ভাবিস না, তুই ভাবতে গেলেই না সব কেঁচিয়ে যাচ্ছে। মানে যদি বিয়েটা ধর হয়ে গেল আমার সাথে, মানে কোথাও পালিয়ে ফালিয়ে গেলাম, তাহলেও তো সেই একই কেস। ওর সেই রোজ রোজ ওই। তোর শাহরুখকে এত অপছন্দ কেন বলতো? হ্যাঁ, ওর মুখটাই কেমন বাঁকা পাড়া, ভালো লাগে না। সিগারেটের ধোঁয়ায় পরাগের মুখটা ঢেকে যায়। ও একটু হেসে ধীরে সুস্থে বলে, ছোটবেলায় আমাদের প্রেমটা একরকম ফ্যান্টাসি থাকে। প্রেমিকাকে দুষ্টু লোকেদের হাত থেকে বাঁচাবো, তার জন্য মার খাবো, রাতের পর রাত জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখবো, তারপর একদিন অনেক ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে তার সঙ্গেই বিয়ে হবে। সাদা ঘোড়ায় চড়ে তার খান্ডার বাপের সামনে থেকে মেয়ে তুলে নিয়ে যাব। ভাড়ার ঘরে কষ্টে দিন কাটবে, তাও রাতে তার চুলে মুখ ডুবিয়ে শান্তিতে ঘুম হবে। বড় হতে হতে আমরা বুঝতে পারি সত্যিকারের প্রেম আদৌ ওরকম নয়। বাস্তব আমাদের প্রেমিকার সঙ্গে নয়, প্রেমিকার থেকেই পালাতে শেখায়। পালাতে পালাতে ক্লান্ত হয়ে আমরা পেছন ফিরে দেখি আমাদের শৈশবের সেই ন্যাকা ন্যাকা অবাস্তব প্রেম নিয়ে একা দাঁড়িয়ে আছে শাহরুখ খান। যেন আমাদের সবার রূপকথার গল্পগুলো একা আগলাচ্ছে লোকটা। তাই মনে হয় ভোলা যায় না লোকটাকে। মাঝে মাঝে আমার অবাক লাগে, জানিস কিসে? যে মেয়েটা 90-এর হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে, মার্কাটার হিরোদের আইডিয়ালাইজ করেছে, সে আমার মতো একটা খাওয়ারকে পছন্দ করলো কি করে বলতো? কি জানিস, মানুষ সুখী হওয়ার জন্য ভালোবাসার খোঁজ করে, কিন্তু দুঃখই সত্যিকারের ভালোবাসা খুঁজে দেয়। মানে মানে আমাদের ছোটবেলায় তখন সবাই ঝপাঝপ প্রেমে পড়ছে, বুঝলি? আমিও পড়বো করছি। তো সেই প্রেমের চক্করেই একবার ফাইনালে 3টে সাবজেক্টে গাড্ডা খেলাম। সেই গাড্ডা খাওয়ার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে মনে হলো এই জিনিস বাড়ি নিয়ে গেলে অপমানের শেষ থাকবে না। এদিকে হাজার হোক স্কুলের রেজাল্ট ছিঁড়ে ফেলেও দিতে পারি না। কি করব ভাবতে ভাবতে বাড়ি নিয়ে আসছি, দেখি পাড়ার একটা বাড়ির দোতলার বারান্দা থেকে একটা ব্যাগ ঝুলছে। সাধারণত একতলা থেকে কেউ চাবি বা অন্য কিছু চাইলে এইভাবে ব্যাগ নামিয়ে দেয় গেরস্ত। কেউ সেটা তুলে নিতে ভুলে গেছে। আমার কি মনে হলো রেজাল্টটা ওই ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখলাম একটা কিশোরী মেয়ের হাত সেটা তুলে নিল। মনটা শান্ত হলো। রেজাল্টটাও বাড়ি নিয়ে যেতে হলো না, আবার কোথাও একটা রয়েও গেল। সেই শুরু। তারপর থেকে যখন যা মন খারাপ হতো, যা কিছু পছন্দের জিনিস নষ্ট হয়ে যেত, সেটাই রেখে আসতাম ওই ব্যাগের মধ্যে। রোজ সেই কিশোরী মেয়েটা উপরে তুলে নিত সেটা। আমার ডান্ডি ভেঙে যাওয়া চশমা, ফেটে যাওয়া ক্যাম্বেস বল, না দিতে পারা চিঠি। মেয়েটার মুখ দেখিনি কোনোদিন,
কিন্তু আমার খুচরো দুঃখগুলো রাখা ছিল ওর কাছে। বছরখানেক সেই রকমই চলেছিল, তারপর বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল কেন? ওরা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে কোথায় চলে গিয়েছিল। আমার শালা কষ্ট হয়েছিল হেবি। এবার আমি দুঃখ হলে রেখে আসবো কোথায়? মা যেদিন মারা গেল সেদিন মনে মনে ভেবেছিলাম মায়ের রেখে যাওয়া বালিশ, হেঁসেল নেতা, চিরুনি সব ওই ব্যাগে রেখে আসতে পারলে বেশ হতো। একা থাকলে এখনো অজান্তেই খুঁজি ব্যাগটাকে। আমার অনেকগুলো দুঃখের গল্প সেই মেয়েটার কাছে রয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় জানিস, সত্যিকারের ভালোবাসা মানে ওইটুকুনি, অন্যের দুঃখগুলো নিজের কাছে জমিয়ে রাখা। পার্থ উচ্চবাচ্য করে না। পরাগের কথাগুলো তার কানে ঢোকেনি। মাটির দিকে চেয়ে এক মনে কি যেন ভেবে চলেছে। পরাগ হাত দিয়ে ঠেলা দেয় তাকে। কিরে, কি হলো তোর? হ্যাঁ, আমার কিছু ঠিক লাগছে না ভাই। কেন? ওই রূপা সেকেন্ডবার যখন ফোন করেছিল তখন গলাটা না অন্যরকম লাগছিল। তোর মনে হয়নি? তোর কি মাথা খারাপ? দিদির বিয়ে ভেঙে গেছে আর বোন হেসে হেসে কথা বলবে? তা নয়, মনে হচ্ছিল ওই চাপের মধ্যে আছে। বলতেটা কি চাইছিস তুই? আমার মনে হয় সেকেন্ডবার ও ফোন করেনি, ওকে দিয়ে কেউ ফোন করিয়ে নিয়েছে। মানে কেন? তুই এখনো বুঝতে পারছিস না? একটা ট্র্যাপে পড়েছি আমরা। ট্র্যাপ? কিসের ট্র্যাপ? আমাদেরকে এখানে টেনে আনার জন্য ওর বাড়ির লোক করিয়েছিল ফোনটা। ওরা নেমে আসবে, তারপর বাংলার লোক পেছন পেছন এসে আমাদের। কে নিয়ে আর পারা যায় না জানিস তো। এত ভয় পেলে প্রেম করতে গেছিলে কেন চাঁদ? আমি আর এখানে থাকবো না, ভয় করছে। তুই কি পাগল? এখান থেকে ফিরে যাবি? আমি আর মার খেতে পারবো না। মার খেলে আমি আর বাঁচবো না ভাই। কথাটা বলে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হুট করে দাঁড় করিয়ে রাখা বাইকটার দিকে ছুটে যায় পার্থ। তারপর এক লাফে সেটার উপরে উঠে পড়ে স্টার্ট দেয় তাতে। মাত্র মিনিট খানেকের মধ্যে খোলা রাস্তার আলো আঁধারিতে উধাও হয়ে যায় বাইকটা। রাস্তার উপর পড়ে থাকা একটা ইটে লাথি মারে পরাগ। কাপুরুষের বাচ্চা শালা। মাথাটা গরম হয়ে যায় ওর। নিকুচি করেছে পার্থর মুরুকে, কিন্তু ও নিজেই বা কি করবে এখানে? এখান থেকে বাড়ি বা ফিরবে কি করে? তাছাড়া এত দূর এসেছে যখন, অন্তত একবার কথাটুকুনি বলে যাওয়া দরকার। ধীরে ধীরে বাকি সিগারেটটা শেষ করে সে। মিনিট 10 সেভাবেই কেটে যায়। একসময় বাড়ির সিঁড়ির কাছে দুজন মানুষের ছায়া দেখা যায়। হ্যাঁ, দুটো মেয়ে। একজনের গায়ে এখনো বেনারসি জড়ানো, চুল উস্কো খুস্কো, চোখের তলায় কান্নার জল মোছা দাগ, কাজল লেপটে আছে সেখানে। অপেক্ষাকৃত ছোট মেয়েটা ওর হাত ধরে আছে। বিড়ালের মতো সতর্ক দৃষ্টি তার চোখে। চারপাশ সরেজমিন করে ছোট মেয়েটাই ওর দিকে এগিয়ে এলো। পার্থদা কই? এলো না? এসেছিল, চলে গেছে। চলে গেছে? কোথায়? জানি না, ওর নাকি ভয় করছে এখানে থাকতে। রূপা আর কোনো উত্তর দেয় না। পরাগ নিজের কপালে হাত ঘষে। ছেলেটা চিরকাল কাপুরুষ। সে আপনি ঠিক আছেন তো? অর্পিতার দিকে চেয়ে প্রশ্নটা করেছে পরাগ। অর্পিতা বোনের হাত ধরে টান দেয়। চলে আয়। দেখুন, আপনি ভেঙে পড়বেন না। ও হয়তো ফোন করবে আপনাকে, মানে ঝামেলাটা মিটে গেলে। দরকার নেই, দোষ যখন আমারই, সামলে নেব নিজেকে। আপনার দোষ? কেন? একটা স্পাইনলেস বাস্টার্ডকে ভরসা করা। আসলে ওই রোজ রোজ সিনেমা দেখার ব্যাপারটাই। অর্পিতা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রূপার ফোনটা বেজে ওঠে। বাবা। ওদের দুজনের দিকে একবার চোখ বুলিয়ে
একটু দূরে সরে ফোনটা ধরে কথা বলে রূপা। ওর মুখে চোখে একটা উদ্বেগের ভাব ফুটে ওঠে, চামড়ার রং পাল্টায় ধীরে ধীরে। কি বলছে? ফোনটা রাখতেই জিজ্ঞেস করে পরাগ। দিদির একটা হাত খামচে ধরে রূপা। বাংলাটার লোক পার্থদাকে শিয়ালদাতে স্পট করেছে, বলছে হাতে পেলে আর ছাড়বে না। বাবাও আছে ওদের সঙ্গে, বলল যেভাবেই হোক দিদিকে বাড়িতে আটকে রাখতে। ফোন নেই ওর কাছে, আমার বাইকটা নিয়ে একা একা চলে গেছে। কি হবে এবার? আমি যাবো ওর কাছে, বিয়ে করুক না করুক, আমার জন্য ওর কিছু হয়ে গেলে আলুতে হাত দিতে দেবো না। অর্পিতাদের বাড়ির গ্যারেজের দরজাটা আপাতত খোলা। একটা ভারী কি চেহারার বাইক দাঁড় করানো আছে সেখানে। সেদিকেই ছুটে যায় ওরা তিনজন। রাতের ফাঁকা রাস্তায় শিয়ালদা স্টেশন পৌঁছাতে বেশি সময় লাগে না ওদের। বাইরের চত্বরটা এখন অপেক্ষাকৃত ফাঁকা, তাও ইতস্তত লোকজন ঘোরাফেরা করছে। জনে কয়েক ফেরিওয়ালার মৃদু হাঁকটাকে মুখর হয়ে আছে জায়গাটা। বাইক থামিয়ে সেখানে ছুটে গিয়ে বাংলার দলবল কিংবা পার্থ কাউকেই দেখা গেল না। তিনজনে গোল হয়ে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল। গাড়ি দাঁড় করিয়ে রাখার জায়গাটা ভালো করে দেখে আসলো পরাগ। না, বাংলার গাড়িটা এ চত্বরে দেখা যাচ্ছে না। তবে কি ফিরে গেছে ওরা? একটু আশ্বস্ত হলো পরাগ। ও শোকে যদি তুলে নিয়ে গিয়ে থাকে। ছুটে স্টেশনের মেইন গেটের দিকে এগিয়ে যায় অর্পিতা। পরাগ ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, লাভ হয় না। রূপার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পরাগ। ও ট্রেনে করে পালানোর চেষ্টা করছিল, এতক্ষণে পালিয়েছে কিনা জানি না। একটু ফাঁকা জায়গায় সরে আসে দুজন। ভিতরে যেতে আর ইচ্ছে করছে না। এতক্ষণের উৎকণ্ঠা আর দৌড়াদৌড়িতে হাঁপিয়ে গেছিল। তাছাড়া ওর মন বলছে পার্থ ভিতরে নেই, বাইরে কোথাও আছে। কি অবস্থায় কে জানে। সামনে তাকিয়ে দেখলো অর্পিতাকেও আর দেখা যাচ্ছে না। পেছনে সিমেন্টের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো ওরা। একটা সিগারেট ধরানো দরকার। পকেট থাবড়ে সিগারেট খোঁজার চেষ্টা করে পরাগ। প্যান্টের পকেটে হাত দিতেই সিগারেটের বদলে অন্য একটা জিনিসে হাতের স্পর্শ লাগে। সেই ছোট ডায়েরিটা, অর্পিতার বাকেট লিস্ট। সেটা পার্থকে আর ফেরত দেওয়া হয়নি, ওর পকেটেই রয়ে গেছে। আনমনে সেটা খুলে পাতা উল্টায় পরাগ। শেষ পাতাটা দেখতেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হয়। দ্রুত বার তিনেক পাতা উল্টাতেই অসঙ্গতিটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। পরাগের কপাল বেয়ে ঘামের ধারা নামে। বাকেট লিস্টের শেষ পাতায় যে এন্ট্রিটা আছে সেটার হাতের লেখা অন্য পাতাগুলোর হাতের লেখার থেকে আলাদা। যেন শেষ এন্ট্রিটা অর্পিতা নয়, অন্য কেউ করেছে। কি মনে হতে অর্পিতার নাম্বারটা ডায়াল করে পরাগ। দুবার রিং হতেই সেটা রিসিভ করে অর্পিতা। হ্যাঁ বলো। খুঁজে পেলে ওকে? না, ও চলে গেছে। তাছাড়া আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। তোমার একটা বাকেট লিস্ট আছে আমার হাতে, তোমার বোন পার্থকে দিয়েছিল। তার শেষ পাতার এন্ট্রিটা কি ছিল বলতে পারবে? শেষ পাতায় ওখানে কোনো এন্ট্রি ছিল না, তার আগে অবধি ছিল, কিন্তু সেগুলো তো কেটে দিয়েছিলে। পরাগের মাথার মধ্যে সবকিছু গুলিয়ে যায়। শেষ পাতার এন্ট্রিটা তাহলে করলো কে? কেনই বা করলো? ধপ করে স্টেশনের একটা সিঁড়ির উপরে ও বসে পড়ে। টুং শব্দ করে একটা SMS ঢোকে ওর ফোনে। ফোন চোখের সামনে নিয়ে SMSটা লক্ষ্য করে পরাগ। সাধারণত কোনো নাম্বারে ফোন করে সুইচড অফ পেলে সে নাম্বার আবার চালু হলে কলারকে একটা নোটিফিকেশন SMS পাঠানো হয়।
আপাতত ওর ফোনে সেই নোটিফিকেশনটাই ঢুকেছে। পার্থর ফোনটা আবার সুইচ অন করেছে কেউ, কিন্তু পার্থ যে বলেছিল ওর ফোন নামিয়ে রাখে পরাগ। মাথার ভেতর সবকিছু গুলিয়ে যায় মুহূর্তে। একটা হাসি মাখা মেয়েলি গলা ভেসে আসে সামনে থেকে। তুমি কিছু বুঝতে পারোনি তাই না? ফাঁকা স্টেশনে কিছুক্ষণ পাগলের মতো দৌড়াদৌড়ি করে থমকে দাঁড়িয়ে পড়ে অর্পিতা। চারদিক থেকে ভেসে আসা সম্মিলিত ট্রেনের আওয়াজ ওর বুকের ভিতর একটা পুরনো ভয়ের হিমেল স্রোত ফিরিয়ে আনে। পার্থকে দেখা যায় না কোথাও। এই জনমানুষের স্রোতে কোথাও যেন মিশে হারিয়ে গেছে। ভয়ে পিছিয়ে আসে অর্পিতা, একাকিত্বের ভয়। গত 3 বছরে পার্থ নিজের ভয়ের গভীরে যেন লুকিয়ে ফেলেছিল ওর ভয়গুলোকে। এখন সে হারিয়ে যাওয়ায় সেগুলো আবার দাঁত মুখ বের করে আক্রমণ করে ওকে। ওর মনে পড়ে যায় ওর গায়ে পড়া আছে একটা আলুথালু বেনারসি, সমস্ত মুখ জুড়ে ঘেঁটে যাওয়া মেকআপ, চোখের কোলে লেপ্টে আছে কাজল। স্টেশনে যাওয়া আসা করা লোকগুলো হাসছে ওর দিকে চেয়ে। রেলগাড়ির মুহুর্মুহু আওয়াজে ও কয়েক পা পিছিয়ে যায়। মাটি কাঁপানো শব্দ করে গতি নেয় একটা দূরপাল্লার ট্রেন। একটা চেনা শব্দ ক্ষীণ হয়ে ভেসে আসে ওর কানে। ফোনটা বাজছে। হাতেই ছিল ফোনটা। সেটা রিসিভ করে কানে চেপে ধরে অর্পিতা। গলার আওয়াজটা পরিচিত। তুই তুই কোথায়? কি করবি জেনে? তোকে বিয়ে করতে হবে না আমাকে, আমি বাবাকে ম্যানেজ করে নেব। তুই শুধু আমার খুব ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, তুই একবার আমার সামনে আয়। বাবাকে আমি। তোর বাবাকে ভয় করছে না? তাহলে তুই বলেছিলি মনে আছে, সত্যিকারের ভালোবাসা এত উজ্জ্বল একটা আলো যে অন্য সব আলো ফিকে করে দেয়, অন্ধ করে দেয়। অন্ধের আবার অন্ধকারকে ভয় করে নাকি? আমার ভয় করছে একটা ট্রেন আমাকে তোর থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে বলে। আমি তোকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি অর্পি। অন্য সব ভয় আমার হারিয়ে গেছে। কোথায় আছিস তুই? কোন প্ল্যাটফর্মে? আমাদের সুখ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে না। একটা দূরপাল্লার থ্রু ট্রেন তাকে বহু দূরে স্টেশনে নিয়ে চলে যায়। মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্ম পেরিয়ে চলে যায়। জীবন শুধু এইটুকু সময়ই আমাদের দেয়। একবার চলে গেলে আর ফিরে আসে না। তুই জানিস আমি ট্রেনে ভয় পাই। আমি কি করে এখন? তাই সুখের হাত ধরতে গেলে আমাদের সব ফেলে দৌড়তে হয়। নিজের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা, সংস্কার, ভয়, চাওয়া পাওয়া, আর অনেক বাবুজির হাত ছাড়িয়ে অনেক বাবুজিকে পেছনে ফেলে দৌড়তে হয়। আজ তোর জীবনের সেই মুহূর্তটা অর্পিতা। তুই ঠিক করে নে, তুই ওখানেই দাঁড়িয়ে থাকবি না ছুটে এসে আমার হাতটা ধরবি? কিন্তু তোকে কোথাও দেখতে পাচ্ছি না আমি। বললাম না, সুখ প্ল্যাটফর্মে নেমে দাঁড়ায় না, ছুটে এসে হাত ধরতে হয়। ফোনের ওপাশের মানুষটার গলার আওয়াজে একটা মিহি হাসির রেশ এসে মেশে। সামনে তাকায় অর্পিতা। দূরপাল্লার ট্রেনের যে কামরাটা আরেকটু পরেই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে, তার অনেক দূরের বগি দিয়ে একটা মানুষের শরীর বেরিয়ে আসে সামনের দিকে। একটু ঝুঁকে সে হাতটা বাড়িয়ে দেয় ওর দিকে। অর্পিতা কয়েক সেকেন্ড থ হয়ে দাঁড়িয়ে থাকে। বিকট আওয়াজ করছে চলন্ত ট্রেনটা, যেন এক্ষুনি লকলকে জিভ বাড়িয়ে ওকে টেনে নেবে চাকার তলায়, পিষে দিয়ে রক্তাক্ত বিভৎস শরীরটা ফেলে রাখবে লাইনের ওপরে। অর্পিতার মনে হয় পেছন থেকে ওকে টেনে ধরছে অসংখ্য হাত। ওর ইচ্ছে, ভয়, ভালো লাগা, দোষ, গুণ, সত্যি, মিথ্যে। একসময় সত্যি পেছনে ফিরে তাকায় অর্পিতা। ঠিক সেই সময়, ঠিক সিনেমার মতো কানে কানে কেউ বলে দেয়,
জিলে আপনি জিন্দেগি। সেই অসংখ্য বাবুজিরা ওর হাত ছেড়ে দেয় মুহূর্তে। অর্পিতা বোঝে ওর গোটা জীবনে মাত্র এই কয়েক সেকেন্ডই ওকে মুক্তি দেবে ওরা। এর মধ্যেই ওকে যা করার করতে হবে। ওর পা দুটো সচল হয়ে ওঠে, দৌড়াতে শুরু করে অর্পিতা। ট্রেনের উন্মাদ হাওয়ায় ওর অবিন্যস্ত লাল বেনারসি উঠতে থাকে। ওর মেকআপ ওঠা মুখের উপর থেকে উস্কো খুস্কো চুল পর্দার মতো সরে যায়। ওই ট্রেন, এই প্ল্যাটফর্ম, দ্রুতগামী মানুষের দল হঠাৎ করেই সিনেমার মতো স্লো মোশন হয়ে যায়। ট্রেনটা আরেকটু হলেই বেরিয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে। অর্পিতা আরো জোরে পা চালায়। দিদির বিয়েতে বাবার অতটা মত ছিল না। শুধু বাবা কেন, আমাদের বাড়ির লোক, বাবার সাঙ্গুপাঙ্গ কারোরই পছন্দ ছিল না ব্যাপারটা। আর বিশেষ করে ওই সুধীর ভাইয়ের চিরকাল নজর ছিল দিদির ওপর। কিন্তু দিদির জেদ, বিয়ে করলে পার্থদাকেই বিয়ে করবে। দিদির চাপের মুখে শেষ পর্যন্ত বাবা রাজি হয়। শেষে বিয়েটাও হয়েই যেত, কিন্তু মাঝখান থেকে গন্ডগোলটা আমিই ঘটালাম। বিয়ের দিন পার্থদাকে ওই ডায়েরিটা আমিই দিয়েছিলাম। দিদির ছোট থেকেই ইচ্ছা ছিল বাড়ির লোকের অমতে ট্রেনে করে পালিয়ে বিয়ে করার, শাহরুখ খানের সিনেমার মতন। ছোট থেকে তো ওইসব দেখেই বড় হয়েছে। কিন্তু অন্য সব কিছু সম্ভব হলেও সেটা সম্ভব ছিল না, কারণ দিদি ট্রেনে উঠতে ভয় পায়। আর এদিকে পার্থদা জেদ ধরে দিদির এই ইচ্ছেটা ও পূরণ করবেই, সে যেভাবেই হোক। কাল দুপুরেই পার্থদা আমাকে বলে বিয়ের পিঁড়ি থেকে নাকি পালিয়ে যাবে। তারপর আমি কোনোভাবে দিদিকে নিয়ে স্টেশনে হাজির হব। এত বড় রিস্কটা নিতে তোমাদের ভয় করেনি? দিদি তো আর বারবার বিয়ে করবে না, আর তো কোনো উপায়ও ছিল না। তারপর বুঝতেই পারছেন, প্ল্যানটা একবেলায় তাড়াহুড়ো করে করা, ফলে তেমন পাকাপোক্ত ছিল না। পালিয়ে যাওয়ার পরপরই একটা গন্ডগোল হয়ে যায়। ওই সুধীর ভাই আর কাকু আগে থেকেই ওর উপরে গেছিল। ও পালিয়ে যেতেই বাবাকে ওরা বোঝায় যে এরকম খ্যাপা ছেলের সঙ্গে কোনোভাবেই দিদির বিয়ে দেওয়া যাবে না। দিদির আবার পরে মন গলে যায়, এই ভয়ে একটা গুন্ডার দল নিয়ে পার্থদাকে ফলো করা শুরু করলো ওরা, যাতে ও চাইলেও ভয়ে আর এমুখ না হতে পারে। পার্থদা সম্ভবত বুঝতে পেরেছিল ওদেরকে লেজ থেকে ছাড়াতে গেলে এমন কাউকে দরকার যে এই কাজে এক্সপার্ট, মেয়ে ভাগানোয় প্রো। সেটা ভেবেই তোমার সঙ্গে। কিন্তু এই কথাগুলো আমাকে বললো না কেন? তা জানি না, হয়তো ভেবেছিল গোটা জিনিসটা একটা মানুষের ইচ্ছে পূরণের জন্য হচ্ছে জানলে তুমি ওকে সাহায্য করবে না, ফলে মানসিক রোগে দোহাই দিতে হয়। কিন্তু বাংলার গ্যাং যে ওকে শিয়ালদায় স্পট করবে আর সেটা তোমায় ফোন করে জানাবে, সেটা তোমরা আগে থেকে জানলে কি করে? স্পট যে করেছে সেটা তোমাকে কে বলেছিল? তুমি তো বলে। ও শিট। তোমার কাজ ছিল পার্থদাকে সেফলি স্টেশন অবধি পৌঁছানো, আর আমার কাজ ছিল দিদিকে পৌঁছানো, ব্যাস। পরাগের মুখে এতক্ষণে একটা নরম হাসি এসে মিশেছে। ভীষণ বোকা হয়ে গেছে ও। কলেজ লাইফের একটা ক্যাবলাকান্ত ভীতু ছেলে ওকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল। হাসতে হাসতেই স্টেশনের দিকে কয়েক পা এগিয়ে আসে ও। এ জায়গাটায় আলো একটু বেশি, কয়েকটা দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনও দেখা যাচ্ছে। চিটিংবাজ শালা, বলেছিল যা চাইবো তাই দেবে, কিছু না দিয়েই হাওয়া হয়ে গেল। হাসতে হাসতে বলে পরাগ। ওর শরীরের ক্লান্তি এতক্ষণে গ্রাস করেছে ওকে। শিয়ালদা স্টেশনের খোলা চত্বরে একটা মিহি হাওয়া বইছে। সেই হাওয়া মুখের উপরে এসে পড়তে ভারী আরাম লাগে ওর। হতে পারতো মানে হয়ে গেছে জামাই বাবুর বদলে
আমার কিছু দেওয়ার আছে তোমাকে। রূপা এসে দাঁড়িয়েছে ওর ঠিক পাশটায়, ওর দিকে চেয়ে বলেছে কথাটা। গলাটা কি হুট করেই অন্যরকম শোনাচ্ছে ওর। কি? পরাগ মুখ না ঘুরিয়েই জিজ্ঞেস করে। রূপার কোমরে একটা ছোট ব্যাগ জড়ানো ছিল, ঝুঁকে পড়ে চেন টেনে সেটা খোলে, তারপর একটা সাদা প্যাকেট বের করে এনে ওর দিকে বাড়িয়ে দেয়। এটা কি? জিনিসটা খুলতে খুলতে অবাক হয়ে জিজ্ঞেস করে পরাগ। খুলে দেখো, তোমার জিনিস, এতদিন আমার কাছেই ছিল, তুমি যদি চাও আমি রেখে দিতে পারি। প্যাকেটটা খুলতেই পরাগের বুকের মধ্যে একটা অদ্ভুত সুর বেজে ওঠে। কিছু টুকিটাকি ভাঙাচোরা জিনিস রাখা আছে তার ভিতরে। এসব জিনিসই ওর চেনা। ওর ভাঙা চশমার ফ্রেম, ফেটে যাওয়া ক্যাম্বিসের বল, হলদে হয়ে যাওয়া চিঠি, প্রথম খাওয়া সিগারেটের ফিল্টার। ওর ছোটবেলার খুচরো দুঃখরা ভিড় করে আছে সেখানে। কিন্তু এগুলো তুমি... বাকি কথাটা শেষ করে না পরাগ। মেয়েটা এগিয়ে আসে ওর দিকে। ধবধবে সাদা আলো ওর ঘন কালো চোখের মনির ভিতর ঝলসে ওঠে। নিচু চাপা গলায় কি যেন বলে ওঠে মেয়েটা, কিন্তু দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেলে সব শব্দ, কথা, দৃশ্য কোথায় যেন হারিয়ে যায়। এক ভীষণ উজ্জ্বল আলো ওদের দুজনের চোখই অন্ধকার করে দেয়। Take me home to my sweet sunny south. Take me home where the mockingbird sang me to sleep every night. Oh, why was I tempted to roam? Take me back, let me see what is left. দেখুন, গল্পের শুরুতে বলেছিলাম আজ ডবল ডবল খিল্লি হবে। দেখলেন তো কেমন ডবল ডবল প্রেমও হয়ে গেল। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল বর্ণিশা, কৌশিক, তমাল, হ্যাপি, আলোকলতা এবং রণদীপ। শব্দগ্রহণে সায়ন, আবহ ও স্পেশাল এফেক্টে আমি সায়ক। শুনছিলেন মিডনাইট